আজ 18 নভেম্বর বুধবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিসপিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। মানবতা বিরোধী অপরাধে মুজাহিদ ও সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ড বহাল, রায় কার্যকরের অপেক্ষায় শহীদের স্বজনেরা। দিনাজপুরে ইতালি নাগরিকের উপর হামলার ঘটনায় 8 জন আটক, খুনিও হত্যার সঙ্গে মিল আছে বলছে পুলিশ। ঢাকা সরকারি স্কুলে ভর্তির জন্য কোটা এলাকা চূড়ান্ত, প্রথম শ্রেণীতে ভর্তির লটারি 26 ডিসেম্বর। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ বহাল রাখা হয়েছে। দুজনেরই রিভিউ আবেদন আলাদাভাবে খারিজ করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 4 বিচারকের বেঞ্চে রায় দেন। রায়ের প্রতিক্রিয়ায় কাল সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। আপিল বিভাগে সালাউদ্দিন কাদের চৌধুরীর মানবতা বিরোধী অপরাধ মামলার রিভিউ শুনানি শুরু হয় সকাল 9:15টায়। সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীর করা আবেদন নিয়ে উভয় পক্ষের শুনানি হয়। এরপর বেলা 11:30টায় রিভিউ আবেদন নাকচ করে চূড়ান্ত আদেশ দেয় আদালত। বহাল রাখা হয় মৃত্যুদণ্ড। সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলা যায় না যে তিনি কি ধরনের অপরাধ করেছেন, কিন্তু 4টি হত্যাকাণ্ড যেখানে বহু লোক সমষ্টিগতভাবে এরা মৃত্যুবরণ করেছে এবং এটা একটি গণহত্যার মতো অপরাধ উনি করেছেন, সেই অপরাধের জন্য আজকে উনি দণ্ডিত। এটাও আমরা মনে করি আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার বিজয় হলো। একটার পর একটা যখন আমরা খবর পেয়ে যাচ্ছিলাম যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, তখন এর চেয়ে দুঃখময়, এর চেয়ে দুঃখের সময়, দুঃখের অনুভূতির সময় আমার জীবনে আর কখনো আসেনি। সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে এই ধরনের একটি সার্টিফিকেট পাঠিয়েছে এবং আরও বলেছেন যে সার্টিফিকেট থেকে মনে হচ্ছে যে সার্টিফিকেটটা সঠিক না। পরবর্তী পর্যায়ে বলা হয়েছে যে এগুলো যেহেতু আপিলের সময় দাখিল করা হয় না, এগুলো বিবেচনাযোগ্য না। আলী হাসান সাহেব কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত বা কোনো ঘটনার সময় উপস্থিত ছিলেন, যাকে আইনের ভাষায় বলা হয় ওভারড্যাক্ট নাই, এবং সেই কারণেই তাকে যে ফাঁসি আদেশ দেওয়া হয়েছে এটা সঙ্গত না। একই সাথে জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির আদেশ বহাল রাখে আপিল বিভাগ। মঙ্গলবারই এই রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। বুদ্ধিজীবী হত্যার অপরাধে এই প্রথম কোনো জামায়াত নেতার মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় এলো। স্বাধীনতার 44 বছর পর এ দণ্ড কার্যকরের মধ্যে দিয়েই শহীদ বুদ্ধিজীবী পরিবারগুলোর দায় কিছুটা হলেও শোধ করতে পারবে পুরো বাঙালি জাতি। আইনজীবীরা বলছেন, রিভিউ আবেদন বাতিল হওয়ায় ফাঁসি কার্যকর এখন সময়ের ব্যাপার মাত্র। তবে তার আগে এই দুজনের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে। মানবতা বিরোধী অপরাধে দোষী প্রমাণিত হওয়ায় গত 16 জুন মুজাহিদকে এবং 29 জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয় আপিল বিভাগ। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব আইনি প্রক্রিয়া মেনে দ্রুততম সময়ের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সন্ধ্যায় গুলশানের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইনি আনুষ্ঠানিকতাগুলি আছে, সেইগুলি যেন সঠিকভাবে সম্পন্ন করে আমাদের এই রায়ের কার্যকারিতা যেন কোনোদিন কোথাও প্রশ্নবিদ্ধ না থাকে, সেই ব্যবস্থা করে আমরা চেষ্টা করব এই রায় যত শীঘ্র কার্যকর করা যায়, আইনি প্রক্রিয়ার সবকিছু মেনে তত শীঘ্রই করা। 71 বুদ্ধিজীবী হত্যার দায়ে প্রথম দণ্ড কার্যকর হতে যাচ্ছে জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের। রায় পুনর্বিবেচনা আবেদন নাকচ হওয়ায় এই দণ্ড কার্যকর এখন সময়ের ব্যাপার। জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে নানা অভিযোগ আনা হয়। এর মধ্যে বুদ্ধিজীবী হত্যায় সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে তাকে প্রাণদণ্ড দেয় আপিল বিভাগ। 71 আল বদর বাহিনী কমান্ডার হিসেবে এই হত্যার দায় তার উপরে বর্তায় বলে মন্তব্য করেছে আপিল বিভাগ। দীর্ঘ প্রতীক্ষা শেষে স্বজন হত্যার বিচার পেয়ে সন্তোষ জানিয়েছেন শহীদ বুদ্ধিজীবীদের স্বজনেরা। দ্রুত দণ্ড কার্যকরের দাবিও জানিয়েছেন তারা। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম আছেন আমাদের সঙ্গে। মাহবুব আলম, অ্যাটর্নি জেনারেল মাননীয়, আপনার কাছে জানতে চাইবো যে আমি আপনাকেই কোট করতে চাই, রায় আজকে আপিল বিভাগের রিভিউ পিটিশন খারিজ হওয়ার পরের প্রতিক্রিয়ায় আপনি বলছিলেন যে আজকে রিভিউ পিটিশন খারিজ হওয়ার মাধ্যমে আইনি প্রক্রিয়া পরিসমাপ্ত ঘটলো,
ফাঁসি কার্যকর ব্যাপারে আর কোনো আইনি বাধা নেই, এখন সরকারি সিদ্ধান্তে, এবং তারা যদি কোনো ক্ষমা ভিক্ষা চান এই কথা আলাদা। আমাদের দর্শকদের উদ্দেশ্যে এখন একটু যদি সরকারি সিদ্ধান্ত এবং তাদের ক্ষমা ভিক্ষা চাওয়ার ব্যাপারটি আবার যদি আপনি একটু বলেন, জনাব অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আমি যেটা আগেই বলেছি যে আইনি প্রক্রিয়া শেষ হয়ে গেল, তার কারণ ট্রাইব্যুনালে তাকে সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়ে বিচার কার্য চলেছে এবং ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দুজনকেই। আর তারপরে আপিল বিভাগ সেই ট্রাইব্যুনালের রায় বিবেচনা করেছেন। আসামি পক্ষের আইনজীবীরা বিস্তারিত শুনানিতে অংশগ্রহণ করেছেন। বেশ কয়েকদিন যাবৎ শুনানি হয়েছে, শুনানির পরে আপিল ডিসমিস হয়েছে। তারপর ওনারা রিভিউ ফাইল করেছেন। সেই রিভিউতেও আপনার ওনারা যেগুলো শুনানি করেছেন, যে সমস্ত উপাত্ত তথ্য দিয়েছেন, সেগুলো আদালত বিচার বিবেচনা করেছেন। বিচার বিবেচনা করে আজকে দুটো রিভিউ পিটিশনই খারিজ করে দেওয়া হয়েছে। জি। এই খারিজ করার পরে অন্ততপক্ষে আর কোনো আইনি প্রক্রিয়া কোনো অবকাশ নাই। জি, জনাব অ্যাটর্নি জেনারেল এখন মাহবুবে আলম, আমি এটা- আরেকটু নির্দিষ্ট করে আপনাকে একটু বলতে চাই যে মানে কতদিনের মধ্যে এটি কার্যকর করতে হবে এই আইনে নির্দিষ্ট করে কোনো সময় দেয়া নাই। মানে এই সময়টি দেয়া নাই কেন, মানে কেন এই সময় না দেওয়ার ব্যাপারটি বা সময় দেওয়ার ব্যাপারটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হলো, মানে আইনে কেন এটি আসলে বিধিবদ্ধ করা হয়নি? এই বিচারটা হয়েছে আপনার যুদ্ধাপরাধী বিষয়ক যে আইন 1973 সনের সে আইনে। সে আইনেই বলা আছে একটি ধারায় যে এই দ্বন্দ্বটা কার্যকর করবে সরকারি সিদ্ধান্তে। আর অন্যান্য মামলার ব্যাপারে অন্যান্য আমাদের পেনাল কোড বা সিআরপিসিতে এই কথাটা বলা নাই। সেখানে জেল কোড অনুসারে আপনার এগুলো সব নিষ্পন্ন হয়। যেহেতু এই মূল আইনে, যে আইনে তার বিচার হয়েছে, এই আইনেই কথাটা বলা আছে, সুতরাং এটা সরকারের। এখন সরকার যদি মনে করে যে একটা স্থির তারিখ দিয়ে ঠিক করে যে অমুক তারিখে এটা কার্যকর করা হবে, তার আগে তার আত্মীয় স্বজনদের দেখার সুযোগ দেওয়া হবে এবং তাকে জিজ্ঞেস করা হবে যে ওনারা কোনো রকম মার্সি পিটিশন করবেন কিনা, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা। যে দুজন আজকে ফাঁসির দণ্ড, যে দুজনের বহাল থাকলো, তাদেরকে কি রায় পড়ে শোনানো হয়েছে? এর মধ্যে তাদের আপিল যে খারিজ হয়ে গেছে সেটা কি তারা জানেন? যখন না তাদের তো ডেথ ওয়ারেন্ট যখন চলে গেছে আপিল বিভাগের রায়ের পরে, সেটাই তো তাকে শোনানো হয়েছে। জি। এবং এই যে রিভিউটা, এই রিভিউটা তো আপনার আইনের আওতায় হয়নি। এটা হল সুপ্রিম কোর্টের কাদের মোল্লার যে রায়টা হয়েছে, সেই রায়ের পরিপ্রেক্ষিতে এই রিভিউ করার ওনারা সুযোগ পেলেন। কাজেই এই রিভিউ রায় পড়ে শোনানোর কোনো বিষয় আর নাই। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, যুদ্ধ অপরাধী সংগঠন হিসেবে জামাত ইসলামের বিচারের দাবি আছে, যেটি আপনি জানেন। কিছু রায়ে জামাতকে সন্ত্রাসী স্বাধীনতা বিরোধী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে রাষ্ট্রপক্ষ কি করছে? মানে যেহেতু একটি গণ দাবি আছে যে যুদ্ধ অপরাধী সংগঠন হিসেবে তাদের বিচার করা হবে কিনা, রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসাবে এক্ষেত্রে আপনারা কি করছেন, বা আপনাদের কোনো উদ্যোগ রয়েছে কিনা এই মুহূর্তে? না, এই বিষয়টি উদ্যোগ নেওয়া বা এই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া বা আইন সংশোধন করা ইত্যাদি ব্যাপারটা আইন মন্ত্রণালয় এবং সরকারের বিষয়। আমার ব্যাপারটা হলো যখন আদালতে মামলাটা আসবে সেই মামলাটা পরিচালনা করা। আচ্ছা, এই মুহূর্তে সেটি আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা দেখেছি যে রাষ্ট্রপক্ষের সাক্ষীরা নিরাপত্তাহীনতার কথা বলছেন, তারা আক্রান্ত হওয়ার ভয়ে আছেন, এমন কথাও আমাদের গণমাধ্যমে বারবার আসছে। তাদের নিরাপত্তার বিষয়ে কি আদালত কোনো নির্দেশনা দিয়েছেন? আপনি আপনার অফিস থেকেও কি এই বিষয়ে কোনো চাহিদা দেওয়া আছে, যেহেতু তারা আপনার সাক্ষী, সেই জন্য জানতে চাইছি জনাব মাহবুবে আলম। না, এই ব্যাপারে সাক্ষী সুরক্ষার ব্যাপারে নিশ্চয়ই অন্যান্য দেশের মতন আমাদের দেশেও এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার। তা রায়ে কোনো, আমাদের দেশে কোনো রায়ে বা অন্য কোনো দেশের রায়েও আলাদাভাবে এরকম কোনো নির্দেশ দেওয়া থাকে না। তবে আমি যতটুকু জানি সরকার এই সাক্ষী সুরক্ষার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন এবং এই ব্যাপারে আইনও প্রণয়ন করার চিন্তা ভাবনা হচ্ছে বলে আমি জানি। জনাব অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা শুনছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে। এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। যখন ফিরছি তখন আমাদের সঙ্গে থাকবেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহদিন মালিক।
এডিএসপিকে ফিরলাম। ডক্টর শাহদিন মালিক আছেন আমাদের সঙ্গে। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে জড়িত কারো রায়ের আগে পরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, এই বিষয়টি নিয়ে কি বলবেন? রায়ের প্রতিবাদে আগামীকাল জামায়াতে ইসলামী আবারও হরতাল ডেকেছে ডক্টর শাহদিন মালিক। সকল আইনি প্রক্রিয়া অংশগ্রহণ করার পরও তারা যে প্রতিবারই নিয়ম করে হরতাল ডাকে, সেই বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ শুনতে চাইছি। এটা আমার মনে হয় এটা মানে দুঃখজনক, দুর্ভাগ্যজনক, এবং তার থেকেও বেশি বলবো যে আমাদের বিচার ব্যবস্থার উপরে, আইনি ব্যবস্থা, বিচার ব্যবস্থার উপরে তারা যে বারবার অনাস্থা দিচ্ছে, এই অনাস্থার মাধ্যমেই তারা কিন্তু আমাদের দেশের প্রতি, আমাদের সমাজের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি তাদের যে অশ্রদ্ধা, সেইটাই বারবার প্রকাশ করছে। আমি তর্কের খাতিরে ধরে নিতে পারি যে তর্কের খাতিরে হয়তো একবার এইরকম একটা করলো, আপনি যারা বললেন যে বারবার করছে, বারবার আইনগত তাদের সব সুযোগ দেওয়া হচ্ছে। এই রিভিউটা আমাদের খুবই কদাচিৎ ব্যাপার, মানে আপিল বিভাগ একটা রায় দেওয়ার পরে রিভিউ দরখাস্ত গ্রহণ করে, রিভিউ দরখাস্ত শুনানি করে, এটা খুলে গেছে, হাজারেও হয় না। সেইখানে এরা এটা করছে, রিভিউ সুযোগ দেওয়া হচ্ছে, তারপরেই হরতাল ডাকছে। এটা সাংঘাতিকই, মানে খুবই দুর্ভাগ্যজনক, খুবই অবাঞ্ছিত, এবং দেশের প্রতি তাদের যে অনাস্থা, এটাই কিন্তু পক্ষান্তরে তারা ব্যক্ত করছে। ডক্টর শাহদিন মালিক, আপনারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করলেও ৭১-এ মানবতা বিরোধী অপরাধীদের বিচারের উদ্যোগে সবসময় সমর্থন দিয়ে আসছেন। আমি আপনার কথা বলতে পারি যে আপনার এই সমর্থন ছিল একেবারে অকুণ্ঠ, কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যখন পুরো বিচার প্রক্রিয়ার ঢালাও সমালোচনা করলো, তখন তা নিয়ে আমি যদি আপনার কথাই বলি, আপনারও তেমন কোনো প্রতিক্রিয়া দেখিনি। এর কারণ কি? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই অবস্থান নিয়েই বা আপনি কি বলবেন, ডক্টর শাহদিন মালিক? এটা ধরেন ওই যে চিলে কান নিয়ে গেছে বলে আমি চিলের পিছে দৌড়াবো, অ্যামনেস্টি হ্যাঁ এটা ভালো অর্গানাইজেশন, কিন্তু তারা যে সবসময় সঠিক কথা বলে এটা তো না। এইভাবে একটা মানে আমি তো বলবো একটা উদ্ভটের মতো তারা কথা বলেছে। আমি মনে করি নাই যে কেউ এই ধরনের উদ্ভটের মতো কথা বললে তাকে প্রতি উত্তর দিয়ে বরং তার উদ্ভটের কথাটাকেই মূল্য দেওয়া হবে। ওই জন্যই বলছিলাম যে চিল কান নিয়ে গেছে বলে আর নিজের কান আছে কিনা সেটা না দেখে চিলের পিছনে দৌড়ানো হয়ে যেত। ওই জন্য ওরা যেটা কথা বলেছে এটা খুবই এত উদ্ভট কথা যে এটা আমার মনে হয় না এটা প্রতিক্রিয়ার যোগ্য ছিল। ডক্টর শাহদিন মালিক, সংবিধানের একজন শিক্ষক বা আলোচক বা ব্যাখ্যাকার এবং সংবিধানকে কেন্দ্র করে যে আইন পেশা আছে, সেই আইন পেশার একজন আইনজীবী হিসাবে যে কোনো ভূমিকায় হোক, সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের যে দাবিটি উঠেছে, সেইটা ক্ষেত্রে আপনি রাষ্ট্রের অবস্থানকে কিভাবে বিশ্লেষণ করেন বা কিভাবে পর্যবেক্ষণ করেন? আমাদের অনেকেই বলছেন রাষ্ট্র এই ক্ষেত্রে ইচ্ছা করে কিছুটা রাজনৈতিক কৌশলের আশ্রয় নিচ্ছে। এই বিষয়টি কি আপনি আপনার চোখে কেমন, সংগঠন হিসেবে জামাত ইসলামের বিচার করার বিষয়টি? রাষ্ট্রের হ্যাঁ না, জামাত ইসলামে আমাদের বিদ্যমান আইনে জামাতকে নিষিদ্ধ করা যায়, এটা তো ধরেন আমি একটা বড় কনফারেন্সে বছর 2 আগে সব আইনগত বিশ্লেষণ করেই বলেছিলাম যে আমাদের এর জন্য মানে এই যুদ্ধাপরাধ আইনের কোনো সংশোধনেরও দরকার নেই। এটা আমাদের সন্ত্রাস বিরোধী আইন যেটা 2009-এর, অথবা বিশেষ ক্ষমতা আইন 1974, ওর অধীনেই তাকে নিষিদ্ধ করা যেত। তো এইখানে নিঃসন্দেহে সরকারের অবস্থানটা দোদুল্যমান, এবং দোদুল্যমান ওইটা আমি বুঝি এই অর্থে যে হ্যাঁ এটা নিষিদ্ধ করে দিলে কিছু রাজনৈতিক ঝুঁকি আছে। কিন্তু আমি ভেবেছিলাম যেই দল সবসময় মুক্তিযুদ্ধের কথা বলছে, আর মুক্তিযুদ্ধের সবচেয়ে বিরোধী শক্তি হলো জামাত ইসলামী, অতএব অন্তত এই দলটা কিছু রাজনৈতিক ঝুঁকি থাকলেও এই ঝুঁকি নিয়ে নিষিদ্ধ করবে। ঝুঁকি তো 72-এও ছিল। 72-এ যখন আমরা প্রায় 50 বছর আগে অনেক বেশি পশ্চাৎপদ ছিলাম, আমাদের গণতন্ত্রের ধারণাগুলি অনেক বেশি পশ্চাৎপদ ছিল, সারা দুনিয়াতে এইসব ধারণাগুলি অত সুদৃঢ় ছিল না, তখন আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করতে পেরেছিলাম। তো অতএব কিন্তু ওইখান থেকে এখন ওই ঝুঁকিটা তখন নেওয়া গেছিল, এবং ওই তুলনায় আমার মনে হয় যে এখন ঝুঁকিটা তার 10 ভাগের 1 ভাগ। কিন্তু ওকে যারা সরকার চালাচ্ছেন তারা হয়তো এই ঝুঁকিটাকে অনেক বেশি মনে করছেন, এবং এই জন্যই তাদের এই দোদুল্যমান অবস্থা। এতে কিন্তু সরকারেরও লাভ হচ্ছে না, দেশেরও লাভ হচ্ছে না, আমরা এগিয়ে যেতে পারছি না। এইটাকে মোকাবেলা করতেই হবে,
করে তাদেরকে নিষিদ্ধ করতেই হবে, এবং এতে কিছুটা ঝুঁকি হবে, কিছুটা হয়তো দেশ অশান্তিতে থাকতে পারে 2-4 মাস। এটা মোকাবিলা করার মতো আমার মনে হয় যে সরকারের সমর্থ আছে এবং জনসমর্থনও প্রচুর থাকবে। জি ডক্টর শাহজিন মালিক, আপনাকে অনেক ধন্যবাদ।